এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। এই উক্তিটি এই সিনেমার ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। একসময় পৃথিবীর নকশা থেকে বহু দেশের নাম মুছে গেছে, কখনো রাজাদের মাঝে যুদ্ধের কারণে, আবার কখনো রাজনৈতিক ত্রুটির কারণে। কিন্তু এই যুদ্ধে ভালোবাসার ভূমিকাটা ঠিক কতটা সেটা জানতে হলে এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সৌরিন। আজকে এসে গেছি আপনাদের সাথে 2004 সালে রিলিজ করা একটি ওয়ার অ্যান্ড অ্যাডভেঞ্চার সিনেমা ট্রয় নিয়ে। সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয় অ্যাগামেমননকে, যে গ্রিক সাম্রাজ্যের একজন শক্তিশালী রাজা। সে তার সৈন্যদের নিয়ে একটি অন্য রাজার সীমায় ঢুকে পড়ে। তখনই সেখানকার রাজা তার সৈন্য নিয়ে সেখানে আসে, আর তারপর অ্যাগামেমনন এবং সেখানকার রাজা সামনাসামনি দাঁড়িয়ে কথা বলে। সেখানকার রাজা বলে যে তুমি তোমার সেনাদেরকে নিয়ে আমার জায়গা থেকে বেরিয়ে যাও, কিন্তু অ্যাগামেমনন বলে যে আমি চাই তুমি আমার হয়ে যুদ্ধ করো। তখনই সে বলে যে তুমি সারা পৃথিবীকে জয় করতে পারবে না। কিন্তু তখনই অ্যাগামেমনন বলে যে এইরকম বহু রাজারা বলেছে, কিন্তু এখন তারা সবাই আমার হয়ে যুদ্ধ করে। এরপরই অ্যাগামেমনন বলে যে এই যুদ্ধটি পুরনোভাবে মিটিয়ে নেওয়া যাক। তুমি তোমার সব থেকে শ্রেষ্ঠ যোদ্ধাকে ডাকো, আর আমিও আমার সব থেকে শ্রেষ্ঠ যোদ্ধাকে ডাকছি। দুজনের মধ্যে লড়াই হোক, আর যদি তুমি জিতে যাও তাহলে কাল সকালবেলায় আমি আমার সৈন্যদের নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু যদি আমার যোদ্ধা জিতে যায় তাহলে তুমি তোমার রাজ্য তোমার কাছে রাখতে পারো, কিন্তু আমি যখনই তোমাকে ডাকবো তুমি তোমার সৈন্যকে নিয়ে আমার হয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবে। সেই রাজাটি অ্যাগামেমননের কথা মেনে নেয়। সে তার শ্রেষ্ঠ যোদ্ধা বগ্রিয়াসকে ডাকে, আর তখনই সেখান থেকে একটি 8 ফুট লম্বা চওড়া লোক বেরিয়ে আসে, যাকে দেখেই একটি মহান যোদ্ধা মনে হয়। আর এরপরে অ্যাগামেমননও তার যোদ্ধা অ্যাকিলিসকে ডাকে, কিন্তু সেখান থেকে কেউ বেরিয়ে আসে না। সেটা দেখে অন্যদিকের সমস্ত সৈন্যরা হাসতে শুরু করে দেয়। তখনই সেখানকার রাজা বলে যে বগ্রিয়াসকে দেখে মাঝে মাঝে মানুষেরা এরকমই ভয় পেয়ে যায়। অ্যাগামেমনন তখন বলে যে তুমি বুঝতে পারছো না তুমি কার সম্বন্ধে কথা বলছো। আর সেই মুহূর্তেই একটি ঘোড়ায় চেপে লোক এসে অ্যাগামেমননকে বলে যে অ্যাকিলিস তাদের সৈন্যর সাথে সেখানে আসেনি। এরপরে অ্যাগামেমনন জিজ্ঞেস করে তাহলে সে কোথায়, আর সেই লোকটি বলে যে আমি একজনকে পাঠিয়েছি তাকে ডেকে আনার জন্য। আর তখনই দেখানো হয় যে অ্যাকিলিস দুজন মহিলার সঙ্গে একদম নগ্ন অবস্থায় শুয়ে আছে। আর অ্যাকিলিসের চরিত্র যিনি পালন করেছেন তিনি আর কেউ নয়, হলিউডের সব থেকে বড় তারকা ব্র্যাড পিট। আর এই সিনেমাটিতে ব্র্যাড পিট যেইভাবে অ্যাকিলিসের চরিত্র পালন করেছেন সেটি সত্যি একটি অতুলনীয় বিষয়। এরপরে অ্যাকিলিস সেখানে এসে পৌঁছায় যেখানে যুদ্ধ হচ্ছিল। তখন অ্যাগামেমনন অ্যাকিলিসকে দেখে বলে তোমার এই ভুলের কারণে তোমার শাস্তি হওয়া উচিত। কিন্তু অ্যাকিলিস তখনই বলে যে তুমি তোমার লড়াই নিজে লড়ে নাও, আর এইটা বলেই সে ফেরত যেতে থাকে। কিন্তু তখনই সেখানকার রাজা অ্যাকিলিসকে বলে যে তুমি এই হাজার হাজার সৈন্যদের দেখো, তুমি যদি লড়ে নাও তাহলে এদের প্রাণ বেঁচে যাবে, তুমি একটা বড় যুদ্ধ হওয়াকে আটকে দিতে পারো। আর সে এটা এই কারণেই বলে যদি বগ্রিয়াস আর অ্যাকিলিসের মাঝে লড়াই হয় তবে তাদের লড়াই দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। আর অ্যাগামেমনন হলো অনেক বড় একজন রাজা, তার আন্ডারে আরো অনেক রাজারা ছিল যাদেরকে সে যুদ্ধের সময় ডাকলে তাদেরকে হাজির হতে হতো সৈন্য নিয়ে। এবং অ্যাকিলিস অ্যাগামেমননের রাজ্যেতেই থাকে, কিন্তু সে তার হয়ে কখনোই কাজ করতে চায় না। এবং অ্যাকিলিস একজন অনেক বড় যোদ্ধা, সে অ্যাগামেমননের রাজ্যেতেই থাকে, কিন্তু তারা দুজন একে অপরকে সহ্য করতে পারে না। যখন অ্যাকিলিসের মন হয় তখনই সে যুদ্ধের জন্য আসে, আর যখন হয় না তখন সে আসে না। আর অ্যাগামেমনন অ্যাকিলিসকে একেবারেই সহ্য করতে পারতো না, আর কোথাও না কোথাও সে একটু হলেও অ্যাকিলিসের থেকে ভয় পেত। তখনই অ্যাকিলিস সেই রাজাটিকে বলে যে একবার ভেবে দেখো তো, যদি রাজারা নিজেদের যুদ্ধ নিজেরাই লড়তো তাহলে সেই বিষয়টা কতটা ভালো হতো। আর এইটা বলেই সে সামনে দাঁড়িয়ে থাকা বগ্রিয়াসের সঙ্গে লড়তে চলে যায়। সে তার দিকে দৌড়াতে শুরু করে এবং তাকে একবার আক্রমণ করেই মেরে ফেলে। আর সেখানকার সমস্ত সৈন্যর সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে যে যদি আরো কারোর মধ্যে হিম্মত থাকে তাহলে এসে লড়ো আমার সাথে। আর সেই সৈন্যদের মধ্যে কারোর অত সাহস ছিল না যে এসে অ্যাকিলিসের সাথে লড়াই করবে। তখনই সেখানকার রাজা এসে একটি জিনিস তার হাতে দেয় এবং বলে যে তুমি এটা তোমার রাজাকে দিয়ে দাও। অ্যাকিলিস তখনই বলে যে ও আমার রাজা নয়, আর সেখান থেকে এসে চলে যায়। এই সিনেমাটির নাম ট্রয় এই কারণেই রাখা হয় কারণ ট্রয় নামে একটি বড় যুদ্ধ হয় এবং ট্রয় নামের একটি রাজ্য ছিল। আর সেই রাজ্যের রাজার দুটো ছেলে ছিল, একজনের নাম ছিল হেক্টর এবং আর একজনের নাম ছিল প্যারিস। আর হেক্টরও একজন শ্রেষ্ঠ নাম করা যোদ্ধা, ঠিক যেমন অ্যাকিলিস ছিল। আর তারও পৃথিবী জুড়ে অনেক
অনেক নাম ডাক ছিল। হেক্টর আর প্যারিস স্পার্টাতে এসেছিল, আর তারা স্পার্টাতে এই কারণেই এসেছিল কারণ সেই রাজ্যের সাথে ট্রয়ের বহু দিন ধরে যুদ্ধ চলছিল, কিন্তু এখন তারা বন্ধুত্বের হাত বাড়াতে চায়। তারা হেক্টর, প্যারিস এদের সবার খুবই যত্ন নেয় এবং তারা সেখানে বহু দিন ধরে ছিল। আর স্পার্টার রাজা এগমেনানের ছোট ভাই ছিল এবং তার স্ত্রীর নাম ছিল হেলেন। হেলেন খুবই সুন্দরী ছিল আর তার সৌন্দর্যের নাম ডাক পৃথিবী জুড়ে ছিল। কিন্তু হেক্টরের যে ছোট ভাই ছিল প্যারিস, তার সাথে হেলেনের একটি অ্যাফেয়ার শুরু হয়ে যায়। তারা দুজন দুজনকে ভালোবেসে ফেলে। এরপরে তারা যখন ট্রয়তে ফিরছিল তখন প্যারিস হেক্টরকে লুকিয়ে তাদের নৌকায় তুলে নেয়, আর এই কথাটি সে হেক্টরকে মাঝ রাস্তায় বলে। হেক্টর এই কথাটি শুনে খুবই রেগে যায়, কারণ হেক্টর জানতো যে এই ভুলের শাস্তি তাদেরকে পেতে হবে। আর সে বলে যে তোমরা নৌকাটাকে ঘোরাও, আমি হেলেনকে সেখানেই রেখে আসবো যেখান থেকে সে এসেছে, কারণ আমি চাই না যে আমার ভাই প্যারিসের জন্য ট্রয়তে যুদ্ধ হোক এবং হাজার হাজার মানুষেরা প্রাণ হারাক। কিন্তু প্যারিস তখনই বলে ওঠে যে তুমি যদি হেলেনকে সেখানে রেখে আসো তাহলে আমিও সেখানেই থেকে যাব। হেক্টর তখন বলে যে তারা তোমাকে মেরে ফেলবে, কিন্তু প্যারিস তখন বলে যে আমি আমার ভালোবাসাকে ছাড়া বাঁচতে পারবো না, আর আমি কাউকে ভয় পাই না। আর এই কথাটি শুনেই হেক্টর চুপ করে যায় এবং হেলেনকে নিয়ে তারা তাদের দেশ ট্রয়তে ফিরে আসে। এরপরেই আমরা দেখতে পারি যে এগমেনানের ভাই তার কাছে গিয়ে তাকে বলে যে তারা আমার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গিয়ে শুধু আমার অপমান করেনি, বরং পুরো রাজ্যকে অপমান করে গেছে। আর এই কারণেই আমি এখন তাদের সঙ্গে যুদ্ধ করতে চাই, তাদের উপর আক্রমণ করতে চাই। তুমি কি আমার সাথ দেবে? তখনই এগমেনান বলে যে হ্যাঁ, নিশ্চয়ই আমি তোমার সাথে থাকবো। আর সে মনে মনে সব সময় চাইতো ট্রয়ের উপরে আক্রমণ করতে এবং সেই দেশটিকে নিজের কবজায় নিতে, আর সেটা তার বহু দিনের স্বপ্ন ছিল, কিন্তু এখন সেটা সত্যি হবার সময় হয়েছে। আর এখানে সব থেকে রোমাঞ্চকর বিষয় হলো অ্যাকিলিস সেই যুদ্ধে যেতে চায় না, কারণ সে এগমেনানের হয়ে লড়তে চায় না। এরপর রাতে এগমেনান যখন তার সঙ্গীদের নিয়ে সেই যুদ্ধে স্ট্র্যাটেজি তৈরি করে, তখনই তার সঙ্গীরা বলে যে এই যুদ্ধে আমাদের অ্যাকিলিসের প্রয়োজন পড়বে। কিন্তু এগমেনান তখন বলে যে অ্যাকিলিসকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, সেইখানে গিয়ে দেখা যাবে যে সে ট্রয়ের বিরুদ্ধে লড়ার জায়গায় আমাদের সঙ্গে লড়ছে। আর এগমেনান খুবই নিষ্ঠুর রাজা ছিল। তার সঙ্গী তখনই বলে যে এইটা সব থেকে বড় যুদ্ধ হতে চলেছে, ইতিহাসের পাতায় এর থেকে বড় যুদ্ধ হয়তো কখনো হয়নি, আর আমাদের এই যুদ্ধে একজন শ্রেষ্ঠ যোদ্ধার প্রয়োজন এবং অ্যাকিলিসই হলো সেই যোদ্ধা। আর এরপরেই এগমেনান একটি রাজাকে অ্যাকিলিসের কাছে পাঠায়। সে সেখানে গিয়ে বলে যে তারা আমাদেরকে অপমান করেছে, কিন্তু অ্যাকিলিস তাকে উত্তরে বলে যে তারা শুধু একজন ব্যক্তিকে অপমান করেছে আর তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সেই রাজাটি তখনই তাকে বলে যে এইটা একটি বড় যুদ্ধ হতে চলেছে, আর এই যুদ্ধতে যারা যারা লড়বে সেই যোদ্ধাদের নাম হাজার হাজার বছর ধরে মনে রাখা হবে। আর অ্যাকিলিসও চায় যে তার নাম বছর বছর অব্দি মনে রাখা হোক, যতদিন এই পৃথিবী রয়েছে। কিন্তু অ্যাকিলিস সেই রাজাটিকে কোনো উত্তর দেয় না। আর সেই দিনকেই সে তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। আর অ্যাকিলিসের মায়ের সম্পর্কে একটি কথা বলা হয় যে তিনি একজন ভগবান ছিলেন। আর বন্ধুরা, এইখানে আমি আপনাদের অ্যাকিলিসের সম্বন্ধে আরেকটি তথ্য দিয়ে দিই, যেটা এই সিনেমাতে নেই কিন্তু ইতিহাসে রয়েছে। যে অ্যাকিলিসের যখন জন্ম হয়েছিল, তার মা তার পা ধরে অর্থাৎ অ্যাঙ্কেলটাকে ধরে তাকে একটি নদীর জলে চুবিয়ে দিয়েছিল, আর সেই কারণেই তার সারা শরীর অমর ছিল। কিন্তু তার মা তাকে যেখানে ধরেছিল অর্থাৎ সেই অ্যাঙ্কেলটা, শুধুমাত্র সেইখানেই তাকে আক্রমণ করা যেত। এরপর অ্যাকিলিসের মা তাকে বলে যে আমি জানি ওরা চায় যে তুমি এই যুদ্ধতে যাও, কিন্তু তুমি যদি এই যুদ্ধে না যাও তাহলে তোমার একটি সুন্দর দেখতে স্ত্রী হবে, তোমার মিষ্টি মিষ্টি ছেলেপুলে হবে, কিন্তু তোমার নাম কেউ মনে রাখবে না। কিন্তু তুমি যদি এই যুদ্ধে যাও তবে তোমার নাম যতদিন এই পৃথিবী রয়েছে ততদিন অবধি মানুষেরা মনে রাখবে, এবং তুমি এই যুদ্ধতে যদি একবার যাও তবে তুমি আর কখনোই ফিরে আসবে না, আর আমি তোমায় এরপরে কোনোদিনই দেখতে পাবো না। অ্যাকিলিস তখনই তার মাকে বলে যে তুমি যা যা বলছো এইসব কি সত্যি হবে? তার মা তখন বলে যে হ্যাঁ, আমি জানি এইগুলো সত্যি ঘটবে। আর অ্যাকিলিস এরপরে কোনোদিনই আর ফিরে আসবে না, সে মারা যাবে। কিন্তু এরপরেও অ্যাকিলিস সিদ্ধান্ত নেয় যে সে সেই যুদ্ধে যাবে এবং ট্রয় যুদ্ধের জন্য সে নিজেকে প্রস্তুত করতে থাকে। আর সেই যুদ্ধের জন্য হাজারে হাজারে নৌকা বেরিয়ে পড়ে।
অন্যদিকে দেখানো হয় হেক্টর যখন ট্রয়তে পৌঁছায় সে তার বাবাকে বলে যে হেলেনকে আমাদের ফেরত পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু তার বাবা তাকে বলে যে আমি জানি তারা একে অপরকে খুবই ভালোবাসে আর হেলেনের ভালোবাসা পেয়ে প্যারিস খুবই বদলে গেছে। কিন্তু হেক্টর তখনই বলে যে সে তার ভাইয়ের ভালোবাসার কারণে পুরো ট্রয় দেশটাকে জ্বলতে দেখতে পারে না। অন্যদিকে বেনেলস তার ভাইয়ের কাছে পৌঁছে গেছে আর বেনেলস সেই লোকটি ছিল যার স্ত্রীকে তারা নিয়ে চলে এসেছিল। আর এরপরে সে বলে যে আপনি তো জানেন অ্যাগনেমনকে, সে বহু বছর ধরে আমাদেরকে ধ্বংস করতে চায় আর তারা যদি আমাদের উপর আক্রমণ করে দেয় আমরা এই যুদ্ধ কখনোই জিততে পারবো না। তখনই তার বাবা বলে যে ট্রয়ের পাঁচিল অনেক উঁচু আর এই পাঁচিলকে আজ পর্যন্ত কেউ পার করতে পারেনি। এবং বন্ধুরা, ট্রয়ের পাঁচিল সত্যি ভীষণ উঁচু ছিল আর সেই পাঁচিলটাকে জ্ঞানত অবস্থায় কেউ পার করতে পারে না। কিন্তু হেক্টর একজন ভালো মনের মানুষ ছিল, সে তার ভাইয়ের ভালোবাসা এবং ভুলের কারণে গোটা ট্রয়কে ধ্বংস হয়ে যেতে দিতে পারত না। অন্যদিকে সমুদ্রে হাজারে হাজারে নৌকা ট্রয়ের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। তখনই অ্যাগমেমনন লক্ষ্য করে যে একটি নৌকা তাদের সবার আগে রয়েছে আর তখনই অ্যাগমেমনন তার সঙ্গীকে জিজ্ঞেস করে যে সেটা কার নৌকা। তখনই সে বলে যে সেটা অ্যাকেলিসের নৌকা। অ্যাগমেমনন তখনই বলে ওঠে যে সে কি করতে চাইছে, ও কি তার 2-3 জন সৈন্য মিলে গোটা ট্রয়কে জিততে চাইছে। এরপরে অ্যাকেলিসের নৌকা সেই বিচের ধারে এসে পৌঁছায়, কিন্তু অন্য নৌকাগুলো এখনো অনেকটা পিছনে ছিল। অ্যাকলিস সেখানে নেমে খুবই সাহসের সাথে লড়ে আর নৌকায় যত সৈন্য ছিল সবাই অ্যাকলিস অ্যাকলিস বলে চেঁচাতে থাকে। আর সেইটা দেখেই পিছনে থাকা অ্যাগমেমনন খুবই দুঃখিত হয়ে পড়ে, কিন্তু তার সঙ্গী তখন তাকে বলে যে অ্যাকলিসকে এই যুদ্ধটা জিততে দাও, তুমি পরের আসল যুদ্ধটা জিতে নিও। তখনই অ্যাগমেমনন বলে যে এর আগে আমি কত যুদ্ধ অ্যাকলিসকে দিয়েছি আর সেটা জেতার পরে তারই নাম হয়েছে, তার পিছনে রাজার নাম কেউ মনেই রাখেনি। আর এই জিনিসটাই অ্যাগমেমনন একেবারে সহ্য করতে পারতো না। অন্যদিকে অ্যাকলিস তার সৈন্যদের নিয়ে সেইখানে খুব সাহসের সাথে লড়ে এবং সেখানে একটি অ্যাপোলোর মন্দির ছিল সেটাকেও তারা লুটে নেয় আর সেখানে যত লোক ছিল তাদেরকে তারা মেরে ফেলে এবং বন্দী বানিয়ে ফেলে। তখনই তার সামনে হেক্টর চলে আসে আর এর আগেই হেক্টরের সমস্ত সৈন্যদের তারা মেরে ফেলেছিল। অ্যাকলিসের সাথে তার সৈন্যও ছিল, কিন্তু অ্যাকলিস হেক্টরকে বলে যে আমাদের যুদ্ধ কাল হবে, তুমি এখন বাড়ি ফিরে যাও, আর তাকে ছেড়ে দেয়। অন্যদিকে অ্যাকলিস যখন তার তাঁবুতে ফিরে আসে সেখানে সে একটি মেয়েকে বন্দী অবস্থায় দেখতে পায়। তার একটি সৈন্য তাকে বলে যে একে আমরা অ্যাপোলোর মন্দির থেকে বন্দী বানিয়ে নিয়ে এসেছি আর এই মেয়েটি ছিল হেক্টরের কাজিন। সেই মেয়েটি অ্যাকলিসকে বলে যে তুমি মন্দিরের পূজারীদেরকেও মেরে ফেলেছো। অ্যাকলিস তখন বলে যে আমি বহু লোকেদের মেরেছি, কিন্তু তাদের মধ্যে একজনও পূজারী ছিল না। কিন্তু সেই মেয়েটি বলে যে তুমি না মেরে থাকলেও তোমার সৈন্যর দল মেরেছে আর অ্যাপোলো দেবতা এটা একেবারেই মেনে নেবে না, সে তোমাদের থেকে ঠিক বদলা নেবে। কিন্তু তখনই অ্যাকলিস সেই মেয়েটিকে বলে যে তাহলে দেরি কিসের, আর সেই মেয়েটি বলে যে ঠিক সময় আসলে সব হবে। অ্যাকলিস বলে যে মন্দিরে সব পণ্ডিতরা মারা গেছে আর সেখানকার সেবিকা আজ আমার বন্দী, তাহলে দেরিটা আবার কিসের। অ্যাকলিস তাকে দেখে বুঝে যায় যে সে একটি রাজসিক পরিবার থেকে এসেছে আর তাকে জিজ্ঞেস করে যে তোমার কি ভয় লাগছে। তখনই সেই মেয়েটি বলে আমার কি ভয় পাওয়া উচিত, কিন্তু তখনই অ্যাকলিস বলে যে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি এখানে একেবারেই নিরাপদ। তখনই সেখানে অ্যাকলিসের একজন সৈন্য আসে আর সে এসে বলে যে অ্যাগমেমনন আপনাকে যুদ্ধ জেতার খুশিতে ডাকছে। এরপরে অ্যাকলিস সেখানে পৌঁছায়, সেখানে অ্যাগমেমননের সাথে আরো অনেক রাজা ছিল। তখনই অ্যাগমেমনন সেই সব রাজাদেরকে সেখান থেকে বাইরে বের করে দেয় আর অ্যাগমেমনন বলে যে তোমার কি মনে হয় আজকে এই জয়ের পিছনে সবাই তোমাকে মনে রাখবে? মানুষেরা সবসময় রাজাদেরকে মনে রাখে। অ্যাকলিস তখনই বলে ওঠে যে আমরা যখন সেই পাড়ের সমস্ত সৈন্যদের মেরে সেটাকে জিতলাম তখন আমাদের রাজা মাঝ সমুদ্রে ছিল। অ্যাগমেমনন তখন বলে যে তোমার সৈন্যরা অ্যাপোলোর মন্দিরও লুটে নিয়েছে। অ্যাকলিস তখনই বলে যে তোমার যদি সেখান থেকে কিছু দরকার থাকে তুমি নিয়ে নিতে পারো, সেই সব কিছু আমার তরফ থেকে তোমার কাছে একটি উপহার। অ্যাগমেমনন তখনই বলে যে আমি অনেক আগেই নিয়ে নিয়েছি। আর এরপরেই সে তার একটি লোককে ডাকে আর তার লোক সেই মেয়েটিকে নিয়েই সেখানে হাজির হয় যাকে একটু আগেই অ্যাকলিস বলে এসেছিল যে তোমার এখানে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই অ্যাকলিস অ্যাগমেমননকে বলে যে তোমরা যদি এখান থেকে বেঁচে বাড়ি ফিরতে চাও তাহলে সেই মেয়েটিকে ছেড়ে দাও। কিন্তু তখনই সেই মেয়েটি চেঁচিয়ে বলে ওঠে যে একেই আজকে এখানে অনেক রক্ত বয়ে গেছে আর আমি চাই না যে আমার জন্য এখানে আরো রক্ত বয়ে যাক। এরপরেই অ্যাকলিস চুপ করে যায় আর এইটা দেখেই অ্যাগমেমনন একেবারেই চমকে যায়। সে বলে যে একটা সামান্য মেয়ে অ্যাকলিসের মতন মহান যোদ্ধাকে চুপ করিয়ে দিল। আর অ্যাকলিসকে রাগানোর জন্যই অ্যাগমেমনন বলে যে আজ রাতে এই মেয়েটি আমাকে স্নান করাবে আর তারপরে কে জানে আর কি কি হতে পারে।
আর এই কথাটি শুনেই অ্যাকলিস আরো রেগে যায়। সে অ্যাগমেমননকে বলে যে আমি মরবার আগে তোমাকে মেরে যাব, আর এইটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরের দিন যখন তারা ট্রয়ের যুদ্ধের জন্য যায়, তখন অ্যাকলিসের কিছু কাছের সৈন্য যারা তার মতনই খুবই ভালো যোদ্ধা ছিল, তারা অ্যাকলিসের কাছে এসে তাকে বলে যে সবাই যুদ্ধের জন্য রওনা দিচ্ছে। কিন্তু অ্যাকলিস তখনই বলে যে আমাদের মধ্যে থেকে কেউ সেই যুদ্ধে যাবে না, আর আমরা এই যুদ্ধটা লড়বো না। আর অন্যদিকে সেই যুদ্ধের মাঠে একদিকে হেক্টর এবং তার ভাই প্যারিস আসে, আর একদিকে অ্যাগমেমনন আর তার ভাই আসে। সেখানে প্যারিস অ্যাগমেমননকে বলে যে এই যুদ্ধটা শুধুমাত্র হেলেনের কারণে হচ্ছে, কারণ আমিও তাকে ভালোবাসি আর তোমার ভাইও তাকে পেতে চায়। এই যুদ্ধটা হাজারে হাজারে সৈন্যদের সাথে না লড়ে তোমার ভাই আর আমার মধ্যে হোক, আমাদের দুজনের মধ্যে যে জিতবে সেই হেলেনকে নিয়ে যাবে। কিন্তু অ্যাগমেমনন এই কথায় রাজি হতে চায় না, কারণ সে তার ভাইয়ের স্ত্রীকে ফেরত আনার জন্য সেখানে আসেনি, সেখানে সে এসেছিল ট্রয়কে জিতবার জন্য। কিন্তু অ্যাগমেমননের ভাই তাকে বলে যে আমাকে এর সাথে লড়ে নিতে দাও, তাহলে আমার বদলাও পূরণ হয়ে যাবে আর তুমি তারপরে ট্রয়ের উপর আক্রমণ করে দিও। এরপরে অ্যাগমেমননের ভাই আর প্যারিসের মাঝখানে যুদ্ধ শুরু হয় এবং সে প্যারিসকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে হেক্টর চলে আসে আর অ্যাগমেমননের ভাইকে সে মেরে ফেলে। আর অ্যাগমেমননের হাতে তখনই একটি বড় সুযোগ এসে গেছিল, সে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আর যেহেতু অ্যাকলিস তাদের সঙ্গে যুদ্ধে আজকে আসেনি, সেই কারণে তাদের হারের সম্মুখীন হতে হয়। অ্যাগমেমননের অনেক বড় বড় যোদ্ধারা সেখানে মারা যায় আর তারা প্রায় হারতেই বসেছিল। তখনই তাদের সৈন্যরা বলে যে আমরা এখানে এসেছিলাম তোমার ভাইয়ের স্ত্রীকে ফেরত আনার জন্য, কিন্তু আজ যখন তোমার ভাই নেই তাহলে তো এই যুদ্ধের কোনো প্রশ্নই হয় না। তখনই রাত্রেবেলা সেখানে একটি বৈঠক ডাকে অ্যাগমেমনন আর বলে যে আমাদের অ্যাকলিসের প্রয়োজন, আর আমাদের যেভাবেই হোক অ্যাকলিস এবং তার সৈন্য দলকে মানাতেই হবে। আর সে এটাও বলে যে এখন আমি তাকে যতই অনুরোধ করি না কেন, অ্যাকলিস যুদ্ধ করবে না আমার হয়ে। তখনই তাকে প্রশ্ন করে যে সেই মেয়েটি কোথায়। অ্যাগমেমনন বলে যে তাকে আমি ছুঁয়ো পর্যন্ত নি, তাকে আমি আমার সৈন্যদের কাছে দিয়ে দিয়েছি। অন্যদিকে দেখানো হয় যে সৈন্য দলের লোকেরা সেই মেয়েটির সঙ্গে খারাপ আচরণ করছিল, কিন্তু তখনই সেখানে অ্যাকলিস চলে আসে এবং তাদের মধ্যে একজনকে মেরে সেই মেয়েটিকে তার তাঁবুতে নিয়ে আসে। সেই মেয়েটি তখন অ্যাকলিসকে বলে যে তুমি একজন মহান যোদ্ধা হওয়ার জীবন কেন বেছে নিয়েছো। সে বলে যে আমি বাঁচিনি, আমি জন্ম নিয়েছি আর আজ আমি একজন যোদ্ধা। এরপরে অ্যাকলিস তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার সারা জীবন ভগবানদের সেবা করার জন্য বেছে নিয়েছো, তাহলে তুমি যুদ্ধের দেবতার ব্যাপারে কি বলতে চাও, যে নিজের হাতে মারা লোকেদের চামড়ার চাদর পাতে। সেই মেয়েটি তখনই তাকে বলে যে আমি এত কিছু জানি না, আমি শুধু এইটুকুনি জানি যে আমাদের সমস্ত ভগবানকে সম্মান করা উচিত। অ্যাকলিস তখনই তাকে বলে যে তোমাকে আমি একটি রহস্যের কথা বলি, যেটা পণ্ডিতরা মন্দিরের মধ্যে বলে না। সে বলে যে ভগবানরা আমাদেরকে হিংসে করে, কারণ আমরা তাদের মতন অমর নই, যে কোনো মুহূর্তেই আমরা প্রাণ হারাতে পারি। আর সেই কারণেই আমাদের কাছে সমস্ত মুহূর্ত খুবই সুন্দর। যতটা সুন্দর তুমি এখন দেখতে লাগছো, এতটা সুন্দর হয়তো পরে তোমায় নাও লাগতে পারে। সেই মেয়েটি তখন বলে যে আমি তো তোমাকে জঙ্গলি ভাবতাম। আর এরপরে তারা শুয়ে পড়ে। কিন্তু রাত্রেবেলা সেই মেয়েটি অ্যাকলিসকে মারার জন্য একটি ছুরি নিয়ে আসে, কিন্তু চোখ বন্ধ করেই অ্যাকলিস বলে যে তুমি আমায় মেরে ফেলো। সেই মেয়েটি তখন বলে যে আমি যদি আজকে তোমায় না মারি তাহলে তুমি আরো অনেক লোকেদের মেরে ফেলবে। অ্যাকলিস তখনই বলে যে হ্যাঁ ঠিকই, আমি তো এমনটাই করব। কিন্তু সেই মেয়েটি তাকে মারতে পারে না, বরং তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। আর তারা দুজন একে অপরকে হয়তো ভালোবেসে ফেলেছিল। আর এইবার অ্যাকলিস সিদ্ধান্ত নিয়েছিল যে সে যুদ্ধ করবে না, আর সে ফেরত যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সে তার লোকেদের বলে যে নৌকাতে আমাদের সব জিনিসপত্র তুলে ফেলো, কারণ আমরা এবার বাড়ির পথে রওনা দেব। কিন্তু সেই রাতেই ট্রয়ের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দেয়। কিন্তু এই জিনিসটা যুদ্ধের নিয়মের বিরুদ্ধে ছিল। হেক্টর এটা করতে মানাও করে, কিন্তু কেউ তার কথা শোনে না। আর রাতে ট্রয়ের সমস্ত সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দেয়। আর এই যুদ্ধে অ্যাকলিসের সঙ্গে তার একটি কাজিনও এসেছিল, আর তার সাথে অ্যাকলিসের চেহারা হুবাহু মিলে যেত। আর অ্যাকলিস তাকে খুব ভালোবাসতো। কিন্তু সে অ্যাকলিসের উপর রেগেছিল, কারণ তারা ফিরে যাচ্ছিল আর তার দেশের লোকেরা সেখানে মারা যাচ্ছিল। সে তাদের সঙ্গে লড়তে চাইছিল। রাতে যখন ট্রয়ের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দিয়েছিল, তখন অ্যাকলিসের সেই ভাই তার ঢাল তরোয়াল সমস্ত কিছু পরে তার সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে চলে যায়। আর তারা ভাবে যে এটা অ্যাকলিস, কিন্তু আসলে সেটা অ্যাকলিস নয়, তার কাজিন ছিল। আর সমস্ত সৈন্যরা তাকে অ্যাকলিস ভেবে যুদ্ধ করতে চলে যায় তার সাথে। আর সে অ্যাকলিসের মতনই লড়ছিল, কারণ অ্যাকলিস তাকে
ট্রেনিং দিয়েছিল, আর এবার তার হেক্টরের সঙ্গে সামনাসামনি হয়, কিন্তু হেক্টর তাকে মেরে ফেলে। কিন্তু তাকে মারার পর তারা দেখতে পায় যে সেটা আসলে অ্যাকলিস নয়, বরং তার ভাই। সেখানকার একটি রাজা বলে যে এটা অ্যাকলিস নয়, তার কাজিন। আর এরপর হেক্টর ফেরত চলে যায়। আর ফেরত যাওয়ার পর হেক্টর খুবই চিন্তিত ছিল। সে তার স্ত্রীকে একটি গুপ্ত রাস্তা দেখিয়ে দেয় আর বলে যদি পরিস্থিতি আরো গম্ভীর হয়ে যায় তুমি সবাইকে নিয়ে এখান থেকে পালিয়ে যেও। অন্যদিকে অ্যাকলিস যখন জানতে পারে যে তার ভাইকে হেক্টর মেরে ফেলেছে, সে আরো বেশি রেগে যায়। আর পরের দিনকে সকালেই সে ট্রয়ের দেওয়ালের সামনে দাঁড়িয়ে পড়ে আর হেক্টরকে চেঁচিয়ে বাইরে আসতে বলে। তখনই হেক্টর সেখানে বেরিয়ে আসে। সে বলে যে যুদ্ধের আগে আমি একটি কথা স্পষ্টভাবে বলে নিতে চাই যে এই যুদ্ধে যেই জিতবে সে অপরজনকে যোগ্য সম্মান দেবে। কিন্তু অ্যাকলিস তখনই বলে যে সিংহ আর মানুষের মাঝে কোনো ডিল হয় না। আর এরপরেই অ্যাকলিস আর হেক্টরের মাঝে খুব বীভৎস লড়াই হয়, কিন্তু এই যুদ্ধে হেক্টর মারা যায়। কিন্তু হেক্টরের মারা যাওয়ার পর অ্যাকলিস তাকে ছাড়ে না। তাকে সে তার রথের সঙ্গে বেঁধে টানতে টানতে তার তাঁবুর কাছে নিয়ে যায়। আর এইটা দেখে ট্রয়ের সমস্ত লোকেরা খুবই ভেঙে পড়ে, কারণ হেক্টরকে তারা সকলে খুবই ভালোবাসতো এবং সে একটি ভালো মনের মানুষ ছিল। অন্যদিকে ট্রয়ের রাজা রাত্রেবেলা অ্যাকলিসের তাঁবুতে আসে এবং বলে যে আমি আমার ছেলেকে ফেরত নিয়ে যেতে চাই, তাকে যোগ্য সম্মান দিতে চাই, যেটা মারা যাওয়ার পর সমস্ত যোদ্ধাদের দেওয়া হয়। কিন্তু অ্যাকলিস তখনই বলে যে আমি যদি চাই তোমাকে এক্ষুনি মেরে ফেলতে পারি। কিন্তু সেই রাজা বলে যে যার জোয়ান ছেলে মৃত অবস্থায় পড়ে আছে, তোমার কি মনে হয় সে মৃত্যু থেকে ভয় পায়? তাদের দুজনের মাঝে অনেক কথা হয়, আর অবশেষে অ্যাকলিস এটাই সিদ্ধান্ত নেয় যে সে হেক্টরকে তাকে ফিরিয়ে দেবে, আর সে তেমনটা করেও। এরপরে অ্যাকলিস বলে যে আমাদের দেশে মানুষ মারা গেলে তার শোক 12 দিন ধরে পালন করা হয়। তখনই ট্রয়ের রাজাও বলে ওঠে যে হ্যাঁ, আমাদের দেশেও তাই করা হয়। আর অ্যাকলিস তখনই বলে যে আমি তোমাকে কথা দিলাম যে এই 12 দিনের মধ্যে ট্রয়ের ওপর কেউ আক্রমণ করবে না। তখনই সেখানে গ্রেসিস চলে আসে, মানে হেক্টরের কাজিন। আর তাকে দেখে সে বলে যে আমরা ভেবেছি তুমি মারা গেছো। আর এরপরে অ্যাকলিস তাকেও যেতে দেয়। অ্যাকলিস বলে যে তুমি নির্দ্বিধায় এখান থেকে যাও, তোমাকে কেউ আটকাবে না। কিন্তু অন্যদিকে অ্যাগম্যানন অ্যাকলিসের ওপর খুবই রেগে যায় যে সে তাদেরকে 12 দিনের জন্য ছাড় কেন দিল। সে বলে যে এটাই সঠিক সময় ছিল তাদের উপর আক্রমণ করার। কিন্তু তার সঙ্গীরা বলে যে হ্যাঁ, হেক্টর তো মারা গেছে, কিন্তু এখনো আমরা তাদের ওই উঁচু উঁচু পাঁচিল পার করতে পারবো না। তখনই তাদের মধ্যে একটি রাজা একটি উপায় বার করে। সে একটি কাঠের বড় ঘোড়া তৈরি করে এবং সেই বীজটিকে পুরো খালি করে দেয়। আর এরপর 12 দিন ধরে সেখানে কোনো যুদ্ধ হয় না, কারণ অ্যাকলিস তাদেরকে কথা দিয়েছিল যে এই 12 দিনে ট্রয়ের ওপর কোনো আক্রমণ হবে না। আর 12 দিন পরে যখন ট্রয়ের লোকেরা বাইরে বেরিয়ে আসে, তখন তারা দেখতে পারে যে সেখানে তাদের কোনো সৈন্য, কোনো জাহাজ কিছুই নেই, বরং সেখানে একটি বড় কাঠের ঘোড়া দাঁড় করানো আছে। আর সেই ঘোড়ার সামনে অসংখ্য লোকেদের লাশ পড়ে থাকে, আর তাদের মৃত্যু প্লেগ অসুখের জন্য হয়। এরপরে সেখানকার লোকেরা বলে যে তারা অ্যাপোলোর মন্দিরকে অপমান করেছিল, সেই কারণেই ভগবান তাদেরকে শাস্তি দিয়েছে। তখনই ট্রয়ের সেনাপতি তাদেরকে বলে যে আমাদের এই ঘোড়াটিকে এখানেই জ্বালিয়ে দেওয়া উচিত, আর এইটাকে ভেতরে নিয়ে যাওয়া একেবারেই ঠিক হবে না। কিন্তু তখনই সেখানে থাকা একটি পণ্ডিত বলে যে আমাদের এমনটা করা ঠিক হবে না, কারণ এইটা পোসাইডিন এক ভগবানের প্রতীক, একটি ঘোড়া, আর এইটা আমাদের নিয়ে গিয়ে পোসাইডিনের মন্দিরে রাখা উচিত। আর এরপরেই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ঘোড়াটিকে ভেতরে নিয়ে যাবে এবং তারা এটা ট্রয় শহরের ভেতরে নিয়ে যায়। ট্রয়ের সমস্ত মানুষেরা খুবই হই হুল্লো করছিল, কারণ তারা ভাবছিল তারা এই যুদ্ধটা এবার জিতে গেছে। আর এই যুদ্ধটা গত 10 বছর ধরে চলছিল। আর অন্যদিকে অ্যাগম্যানন এখনো সেখান থেকে যায়নি, সে তার সমস্ত সৈন্য এবং জাহাজগুলোকে লুকিয়ে দিয়েছিল। অন্যদিকে দেখানো হয় রাত্রেবেলা সেই কাঠের ঘোড়ার ভেতর থেকে অ্যাকলিস এবং তার বহু সৈন্যরা বেরিয়ে আসে, আর তারা ট্রয়ের ভেতরে আক্রমণ করে দেয় আর তাদের দরজাটাকে খুলে দেয়। আর তখনই অ্যাগম্যানন তার সৈন্য নিয়ে সেখানে প্রবেশ করে। তারা গোটা ট্রয় শহরটাকে জ্বালিয়ে দেয়, সেখানকার বাচ্চা, বুড়ো, মহিলা সবাইকে মেরে ফেলে। আর ট্রয়ের রাজা, যার নাম প্রেয়াং ছিল, তাকে অ্যাগম্যানন মেরে ফেলে। তখনই অ্যাগম্যানন দেখতে পারে সেখানে ব্রেসিস, যাকে অ্যাকলিস ভালোবাসতো, সে একটি ভগবানের মূর্তির সামনে বসে প্রার্থনা করছে। অ্যাগম্যানন তখনই সেখানে গিয়ে তাকে পিছন থেকে ধরে আর বলে যে আমিও চেখে দেখতে চাই তাকে যাকে অ্যাকলিস চেখেছে। কিন্তু তখনই সে একটি ছুরি বার করে অ্যাগম্যাননকে মেরে ফেলে। কিন্তু সেখানে থাকা অ্যাগম্যাননের আরো যারা সৈন্য ছিল তারা সেই মেয়েটিকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই অ্যাকলিস সেখানে এসে তাদেরকে মেরে ফেলে। অন্যদিকে ব্রেসিস নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু অ্যাকলিস তাকে ধরে নেয়। তখনই সেখানে হেক্টরের ছোট ভাই প্যারিস চলে আসে আর তাদেরকে দেখে নেয়। আর তখনই প্যারিস একটি তীর অ্যাকলিসের সেই অ্যাঙ্কেলে মারে, আর সেই তীরটি প্যারিসের অ্যাঙ্কেলের আর পার হয়ে যায়।
আর আপনাদের যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম যে অ্যাকলিসের গোটা শরীর অমর, কিন্তু শুধুমাত্র তাকে তার অ্যাঙ্কেলের সাহায্যে মারা যেত, কিন্তু তবুও সে যন্ত্রণা সহ্য করে উঠে দাঁড়ায় আর সে তার তলবার নিয়ে তার দিকে এগিয়ে যায়। কিন্তু ততক্ষণে দূর থেকে প্যারিস তার দিকে আরো 3-4টে তীর ছুড়ে দেয় আর অ্যাকলিস তার হাঁটু গেড়ে বসে পড়ে। কিন্তু প্যারিস যখন তার দিকে তীর চালাচ্ছিল তার কাজিন তাকে চেঁচিয়ে চেঁচিয়ে বহুবার মানা করে, কিন্তু সে তার কোনো কথাই গ্রাহ্য করে না আর সে অ্যাকলিসকে তীর মারতেই থাকে। আর তারপরেই সে তার কাজিনের সামনে আসে আর তাকে বলে যে তুমি চলো আমার সাথে। অ্যাকলিস তখনই তাকে বলে যে তুমি এখান থেকে চলে যাও, কারণ গোটা ট্রয় এখন ধ্বংস হয়ে যাবে। কিন্তু সে সেখান থেকে যেতে চাইছিল না, কারণ সে অ্যাকলিসকে খুবই ভালোবাসতো আর অ্যাকলিসও তাকে খুব ভালোবাসতো, কিন্তু তাকে সেখান থেকে যেতেই হতো আর সে চলে যায়। আর অ্যাকলিসের সেখানেই মৃত্যু হয়ে যায় আর এইভাবেই একজন মহান যোদ্ধার মৃত্যু হয়ে যায়। আর সেখানে থাকা সমস্ত লোকেরা দাঁড়িয়ে তাকে দেখতে থাকে। এরপরে শেষে তার চিতাকে আগুন দেওয়া হয় এবং তার প্রেমিকা ব্রেসিস দূরে দাঁড়িয়ে তার চিতার ধোঁয়াটার দিকে দেখতে থাকে। আর এইখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ক্লাসিক সিনেমাটিকে আমরা আপনাদেরকে খুবই কম শব্দের মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলের এর আগের ভিডিওগুলো এখনো অবধি না দেখে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন। ধন্যবাদ।